প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন আবুল কাশেম চৌধুরী, সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনের মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, কথোপকথন ফাঁস, প্রসিকিউটর পদত্যাগ, জামিনের জন্য 1 কোটি টাকা চান প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা। দৈনিক আমার দেশ, খামেনির ছেলে মুস্তফা ইরানের সর্বোচ্চ নেতা, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন 37,567 নারী। পশ্চিমবঙ্গে গ্রেফতার ওসমান হাদির 2 খুনি, ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে সরকার। দৈনিক ইত্তেফাক, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে নতুন করে ইরানের হামলা, স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যেতে পারে কাল। দৈনিক যুগান্তর, জ্বলছে ইরান, কাঁপছে ইসরায়েল, গণহত্যার ছক যুক্তরাষ্ট্রের। সংবাদ সম্মেলনে আইজিপি, চাঁদাবাজদের তালিকা প্রস্তুত, শিগগিরই অভিযান। দৈনিক সমকাল, 6 দেশের 70 জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউর সহ 10 কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। দৈনিক ইনকিলাব, চট্টগ্রামে সন্ত্রাসীদের দুর্বোধ্য সাম্রাজ্যে অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর। তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু, প্রথম ধাপে 37,564 নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড। দৈনিক নয়া দিগন্ত, যুক্তরাষ্ট্র ইরানকে ভাগ করতে চায়, পরিবর্তনের বার্তা দিচ্ছে নতুন সরকার। তেলের দর ঊর্ধ্বমুখী, শেয়ার বাজারে ধস, লাভবান হবে রাশিয়া। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, 10 দিনে নিহত 1,678 জন, 1 ঘন্টায় 3 দফা মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলের তেল স্থাপনায় হামলার খবর। দৈনিক কালের কণ্ঠ, যুদ্ধ লাগামহীন তেলের বাজার, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি, হামলার কঠোর জবাব ইরানের। দৈনিক মানবজমিন, ডিসিদের চিঠি, জ্বালানি তেলের ডিপোতে সেনা মোতায়েন, বিশ্বজুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি, হামলার নিশানায় তেল স্থাপনা, ফ্যামিলি কার্ড উদ্বোধন আজ। দৈনিক কালবেলা, এসি চালানোর শিখতে 8 কর্মকর্তার যুক্তরাষ্ট্রে ভ্রমণ, বাড়ছে যুদ্ধের তীব্রতা, মধ্যস্থতায় সৌদি গেলেন চীনের বিশেষ দূত। দেশ রূপান্তর, দেশে দেশে জ্বালানি যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর বার্তা। দৈনিক বণিক বার্তা, মধ্যপ্রাচ্য সংকটে ভারতের উপর বাংলাদেশের বাণিজ্য নির্ভরতা আরও বাড়তে পারে, জ্বালানি তেলের দাম $100 ছাড়িয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি, শঙ্কা বাড়ল দীর্ঘায়িত যুদ্ধের। দ্য ডেইলি স্টার, war on Iran says of energy shocks, oil surges past $100 per barrel as Iran targets Gulf energy installations, Israel strike, Iran security size missile launchers. New Age, government to place 133 ordnance before JS on March 12. Daily Observer, no edible oil price hike, no need for panic buying, Commerce Minister. যে কাশিম ভাই, আপনি শুনছিলেন আজকের পত্রিকার যে মূল শিরোনাম আমরা দেখেছি। পত্রিকার এই প্রধান শিরোনামগুলি হচ্ছে, অবশেষে বর্তমান সরকার, বিশেষ করে বিএনপির নেতৃত্বাধীন যে সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী ইশতেহার, দীর্ঘ প্রতীক্ষিত, আমরা দেখেছি নির্বাচনের আগেও এই ফ্যামিলি কার্ড নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, অবশেষে সেইটা পাইলট প্রকল্প হিসেবে আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। রাজধানীর বনানীতে কুড়িল বস্তির এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প হিসাবে 13 জেলায় আপাতত এইগুলো বিতরণ করা হবে। প্রতি মাসে একজন ফ্যামিলি প্রধান 2,500 টাকা করে পাবেন। এর ফলে দারিদ্র্য কমবে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সামাজিক কর্মসূচির আওতা হিসেবে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন এবং প্রথম দফায় যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল তার প্রথম ধাপ আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আজকে অনুষ্ঠান শুনছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে আপনি যে বক্তব্য তুলে ধরেছেন এটার উপরে আলোচনা হবে। আমি শুধু তার আগে বলতে চাই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়ে গেল,
সেই নির্বাচনের আগে আমি আপনাদের এখানে এসেছিলাম, কিছু কথা বলে গেছি। আমার সেদিনের কথা ছিল যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন ইনশাল্লাহ হবে, অবশ্যই হবে, এবং স্বচ্ছ হবে, নিরপেক্ষ হবে, এবং জনগণ সঠিক ভোট সঠিক স্থানে দিবেন এবং ভোট বিপ্লব হবে। এই ধরনের কথা বলে গেছি আমি। তো সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, নিরপেক্ষ নির্বাচন হলো, স্বচ্ছ নির্বাচন হলো। এই জন্য আমি ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং জাতির জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, এবং ইতিহাসে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এর ইতিহাস। ইলেকশনের আগে অনেকে ইলেকশনকে বিতর্কিত করার চেষ্টা করেছে, ইলেকশন হবে না, ইলেকশন এই হবে সেই হবে, ডক্টর ইউনূস আরও ক্ষমতায় থাকবেন 1 বছর 2 বছর 3 বছর, নানান রকম কথা হয়েছে, আপনারা জানেন। কিন্তু নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যেটা ভেবেছি যে জনগণ সঠিক রায় দেবে, জনগণ সঠিক রায় দিয়েছে। বিএনপিকে 2/3 মেজরিটি দিয়েছে, এটা হয়তো অনেকে কল্পনাও করে নাই, কিন্তু জনগণের কল্পনায় ছিল, জনগণের সিদ্ধান্তে ছিল তারা ধানের শীষে ভোট দিবে, তারেক রহমানের নেতৃত্ব তারা এখানে প্রতিষ্ঠিত করবে। আজকে তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই নেতৃত্ব একটু আগে যেতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি এবং নেতৃত্ব এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল এবং জনগণ গ্রহণ করেছিল, সেই রাজনীতির ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতৃত্বে আবার এদেশের মানুষ আশান্বিত হয়েছে, এদেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে এবং ঐক্যবদ্ধ থেকে দেশকে পুনর্গঠনের কাজ করেছেন। 10 বছর বেগম খালেদা জিয়ার সরকার ছিল 2 টার্ম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার যে ধারাবাহিকতা, সেটার ফলশ্রুতিতে আজকের এই তারেক রহমানের নেতৃত্ব। তারেক রহমানের নেতৃত্ব হঠাৎ করে উঠে আসে নাই, হঠাৎ করে সৃষ্টি হয় নাই, এর একটা ধারাবাহিকতা আছে। এবং সেই নেতৃত্বের আগে তারেক রহমানকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাকে সেখানে 17 বছর লন্ডনে নির্বাসনে থাকতে হয়েছে। তাকে হয়তো বিভিন্ন কেস দিয়ে জর্জরিত করা হয়েছে, এবং পারলে তাকে কারারুদ্ধ করে ধরে আনি এখানে বিচার করে, এরকম কথাও আমরা শুনেছি, এবং তাকে প্রয়োজন বোধে ফাঁসির কাছে ঝুলাতেও চেয়েছে। তো সেগুলি পারে নাই, কোর্টের কাছে সেগুলি সব নিঃশেষ হয়ে তারেক রহমান সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছেন। 17 বছর পরে তারেক রহমান যখন দেশে আসলেন 25 তারিখে, 25শে ডিসেম্বর, সেই ঐতিহাসিক দিন এখানে এই ঢাকাতে 300 ফিটের ওখানে আপনার তারেক রহমানকে মানুষ গ্রহণ করেছিল, সম্বর্ধনা দিয়েছিলেন, এবং সেখানে 30 লক্ষেরও বেশি মানুষ সেখানে সমাবেশ হয়েছিল। এত মানুষ এই বাংলাদেশের ইতিহাসে কোনোদিন একসাথে একত্রিত হয়নি কোনো সমাবেশে। এটাও ছিল একটা জনগণের, এই সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমানের প্রতি একটা ম্যান্ডেট ছিল, তার নেতৃত্বের প্রতি একটা সমর্থন ছিল। পরবর্তী পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করলেন, আমাদের জাতিকে ছেড়ে উনি যখন চলে গেলেন, তখন জাতি শোকার্ত অবস্থায় ছিল, দুঃখ ভারাক্রান্ত ছিল, এবং সমস্ত জাতি তখন এই ম্যাডাম খালেদা জিয়ার জন্য তাদের যে মন প্রাণ দুঃখ বেদনা, সেটাকে মনে ধারণ করে সেদিন বেগম খালেদা জিয়ার জানাজাতে তারা অংশগ্রহণ করেছিল, এই দুঃখ বেদনাকে বুকে নিয়ে। সেখানে দেখা গেল, জরিপে দেখা যাচ্ছে, স্যাটেলাইট থেকে তারা করেছে, 40 লক্ষ লোকের সমাবেশ হয়েছে, জানাজাতে অংশগ্রহণ হয়েছে, এবং সেখানে আরও
ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে 1 কোটি লোক ছিল। তো এই যে বেগম খালেদা জিয়ার জানাজাতে অংশগ্রহণ মানুষের, সেখানে যে এই সমাবেশটি হলো বা এই যে জানাজাতে অংশগ্রহণ হলো, এর মধ্যে দিয়ে আবারও প্রমাণ হলো মানুষের দরদ, ভালোবাসা, আন্তরিকতা, বেদনা, বিধুর মানুষ কিভাবে সেখানে সমবেত হয়েছিল। এগুলোর মধ্য দিয়ে এই যে জাতীয়তাবাদী নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্ব, এটা জাতীয়তাবাদের নেতৃত্ব, জাতীয়তাবাদী নেতৃত্ব। এবং তারেক রহমান তার আগমনের মধ্য দিয়ে কিছু প্রতিশ্রুতি জ্ঞাপন করেছিলেন। এই ফ্যামিলি কার্ডও একটি প্রতিশ্রুতি। তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আমি আপনাদের এখানে বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান, সেখানে আস্তে আস্তে এটা উন্মোচন করা হবে। কি প্ল্যান? সেই প্ল্যানটা হচ্ছে একটা জাতি গঠন, এই জাতিকে ঐক্যবদ্ধ করা, জাতিকে গড়ে তোলা, জাতিকে কর্মমুখী করা, জাতিকে শিক্ষিত জাতি করা, জাতিকে সততার জাতি তৈরি করা, সৎ মানুষ তৈরি করা এবং এই জাতিসত্তাকে বিশ্বের বুকে একটি শক্তিশালী জাতি রাষ্ট্র হিসাবে গড়ে তোলা। এর জন্য জাতীয়তাবাদী চেতনা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে গণমানুষকে, নারী, পুরুষ, শিশু সকলকে ঐক্যবদ্ধ করা, কৃষক, শ্রমিক সকলে ঐক্যবদ্ধ হয়েছিলেন। সেটা ষড়যন্ত্রকারীরা শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে মনে করছিল এটা নিঃশেষ করে দিয়েছি আমরা। না, শহীদ জিয়াউর রহমান, তার নামের পাশে দেখেন শহীদ নামটা সংযুক্ত হয়েছে। এবং আজকে জীবিত জিয়ার চাইতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য। তার প্রমাণ দেখেন, প্রতিদিন তার মাজারে হাজার হাজার মানুষ যাচ্ছে জিয়ারত করতে। এই দৃশ্য তো আর কোনো মাজারে দেখা যায় না, আর কোনো নেতার কবরস্থানে দেখা যায় না। এগুলোর থেকে চিন্তা করতে হবে আমাদেরকে। কাজেই তারেক রহমান যে প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞার প্রথম কাজ শুরু করেছেন তিনি এই ফ্যামিলি কার্ড দিয়ে। আমি মনে করি তিনি সফল হবেন এবং এই সফলতা তাকে মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে। আমাদের কৃষকদের জন্য যারা যে ওয়াদা করে, অতীতে দেখেছি আমরা, ওয়াদা করে ক্ষমতা গেলে তারা ভুলে যায়। না, সেটা করা যাবে না। জনগণের সাথে দেওয়া ওয়াদা আপনার রক্ষা করতে হবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তারা কত যে পরিশ্রম করে, কত যে কষ্ট করে, এই গ্রামের মানুষ কত যে কষ্ট করে, এটা না দেখলে, চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না। কাজে এই মানুষগুলোর জন্য আমাদের করণীয় আছে, রাষ্ট্রের করণীয় আছে। রাষ্ট্র দায়িত্ব যারা নিয়েছেন, সরকারের দায়িত্ব যারা নিয়েছেন, তাদের করণীয় আছে। তারেক রহমান সেটারই আলোকে এই ফ্যামিলি কার্ড শুরু করছেন। এটা একটা শুরু মাত্র। আমি মনে করি এটা বিকশিত হবে, আরও ব্যাপক রূপ লাভ করবে এবং আরও তার অনেক প্রোগ্রাম রয়েছে। যেমন দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ে তুলবেন, দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলবেন, মানুষকে দুর্নীতি মুক্ত একটা সমাজ উপহার দিবেন, এটাই তার প্রতিজ্ঞা। এবং তার ক্যাবিনেট মিটিংগুলি আপনি যদি লক্ষ্য করেন, তার শপথ অনুষ্ঠান যদি লক্ষ্য করেন, দেখবেন তার মধ্যে সাধারণ একটা মানুষের মতো এসে শপথ নিচ্ছেন। সাধারণ অবস্থায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। আবার ওই মিটিংয়ে গেছেন, সাধারণ একটা মানুষকে ডেকে তিনি জড়িয়ে ধরে কথা বলছেন। এগুলোর মধ্যে দিয়ে তার অন্তরের আন্তরিকতা, ভালোবাসা এবং মানুষের প্রতি দরদ, স্নেহ, প্রীতি, সম্প্রীতি এগুলি প্রকাশ পাচ্ছে। এবং আমি একটা অনুষ্ঠানের কথা বলি, সে অনুষ্ঠানে ওই কোরআন তেলাওয়াত করবেন, তো হুজুরের জন্য চেয়ারটা তারেক রহমান নিজে এগিয়ে দিয়েছেন। কই, আমরা তো অন্য কোনো নেতাকে এটা করতে দেখি নাই কখনো। তো এটা বলবেন যে এটা একটা বিশাল কাজ হয়ে গেছে নাকি? না, বিশাল। এই ছোট ছোট কাজ, ভূমিকা থেকে মানুষের সমষ্টিগত কাজ আসে। সেই সমষ্টি থেকে মানুষের একটা নৈতিক চরিত্র গড়ে ওঠে, নৈতিক ভিত্তি গড়ে ওঠে, নীতিবোধ গড়ে ওঠে, আদর্শ গড়ে ওঠে। এইভাবেই এই আদর্শ তো একটা অ্যাবস্ট্রাক্ট কথা না, আদর্শ একটা শব্দ না, আদর্শ একটি যৌথ ব্যাপার, একটা সম্মিলিত
প্রয়াসের নাম হচ্ছে আদর্শ। সে আদর্শ আস্তে আস্তে স্থাপিত হয়। যেমন একটা বিল্ডিং, একটা ইমারত তৈরি করতে হলে একটা একটা ইট দিয়া বসাতে হয়, আস্তে আস্তে এর গাঁথনি বিশাল বিল্ডিং ইমারত গড়ে ওঠে। ঠিক আদর্শ তেমনি, এটা আস্তে আস্তে ভিত্তি তৈরি করতে হয়, আস্তে আস্তে একটা ইটের মতো বসাইতে হয়, বসতে বসতে এটা বিশাল রূপ ধারণ করবে। তো কাজেই তারেক রহমানের এটার মধ্যে দিয়ে বিনয় প্রকাশ পেয়েছে। একজন রাজনীতিতে নতুন ডাইমেনশন বা নিউ ডাইমেনশন, যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা দেখেছি নতুন যোগ করেছেন, যেটা দীর্ঘদিনের যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি ছিল সে থেকে উনি বেরিয়ে আসছেন। অর্থাৎ বিগত সময়ের চেয়ে রাজনীতির যেই নতুন ধারা, নতুন ট্রেন্ড, বিশেষ করে বিরোধী দলের সাথে আলাপ করা, তাদের খবর নেওয়া অসুস্থ হলে, এই যে রাজনীতির দীর্ঘদিনের যে রাজনীতি থেকে নতুন মাত্রা প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ করছেন। আপনি যেটা বলেছিলেন যে নির্বাচনী প্রতিশ্রুতি অনেকেই বাস্তবায়ন করে না, অর্থাৎ নির্বাচনের আগে ভোটের জন্য আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে সেই প্রতিশ্রুতিগুলো আর বাস্তবায়িত হয় না। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তার সেই ক্ষমতা যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রথম এই প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের উদ্বোধন করতে যাচ্ছেন। এই কর্মসূচি পর্যায়ক্রমে তিনি কৃষকদেরও কিন্তু কৃষক কার্ড দিবেন এবং বিভিন্ন সামাজিক বেষ্টনী, সোশ্যাল সেফটি, নিরাপত্তার আওতায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তবে এ থেকে আবার বলা হয়েছে যে এই ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে যাতে দলীয়করণ না হয়। আমরা দেখেছি অর্থমন্ত্রী, অর্থাৎ এই ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত যে কমিটি, তার প্রধান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কোনো দলীয়করণ করা হবে না, এখানে স্বচ্ছভাবে এবং আপনার যারা প্রকৃত সুবিধাভোগী অর্থাৎ হত দরিদ্র যারা ফ্যামিলি, তারাই মূলত এই কার্ডগুলো পাবে। তবে এই যে বলা হয়েছে যে দলীয়করণ এবং কার্ডের স্ক্রুটিনাইজ করা, তো বাছাইয়ের ক্ষেত্রে কীভাবে হওয়া উচিত? আপনার একটা আমি বলি আপনাকে, একটা সরকার বা একটা দল যখন বিজয় লাভ করে, বিজয় লাভ করার পরে সরকার করে, তখন সেই সরকার সকলের সরকার, তখন আর দলের সরকার থাকে না। দলের সরকার হলো এটা সকলের জন্য। আজকে ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, এটা সকলের জন্য, দলের জন্য না। কাজেই সেখানে এটা বাছাই করতে হলে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে মনে রাখতে হবে যে এটা আমাদের দলের নয়, দলের সরকারের উদ্যোগে হচ্ছে, সরকার জনগণের জন্য, সেই সরকারের উদ্যোগে হচ্ছে। আর সেই জনগণ সেই ফ্যামিলি কার্ডটা পাবে যারা যারা সত্যিকার অর্থে এটার মানে পায়, এরকম লোক খুঁজে খুঁজে আমরা সেগুলো ডিসাইড করতে হবে। যদি সেখানে এর ব্যতিক্রম দেখা যায় তাহলে সেটা আবার রিভিউ করে আবার ঠিক করতে হবে, সেই মানে লোকজন দিয়ে আবার ঠিক করতে হবে যে না, এটা সঠিক হয় না, এটা এভাবে করো, ওইভাবে করো, ওইভাবে করো। অর্থাৎ সরকার এখন বিএনপির সরকার হলো, এই সরকার এখন জনগণের সরকার, এটা আর কোনো পার্টির সরকার নয়, এটা জনগণের সরকার হয়ে গেছে। এবং এই পার্লামেন্টের মধ্যে স্পিকার, ডিপটি স্পিকার তারা নির্বাচিত হবেন। এবং বিএনপি আগের থেকেই, আমাদের সালাউদ্দিন সাহেব স্ট্যান্ডিং কমিটি মেম্বার, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলে দিয়েছেন যে ডিপটি স্পিকার বিরোধী দল থেকে আমরা গ্রহণ করব, তারা যদি দেয়। তো সেখানে কত উদারতা দেখেন, আগের থেকে বলে দিয়েছে, এখানে কোনো রাগঢাক করার কিছু নাই। তো বিএনপিকে এভাবে এগিয়ে আসতে হবে। এবং তারেক রহমান, আপনি বলেছেন তারেক রহমান যেমন কি ওই জামাত ইসলামের আমিরের ওনার কাছে চলে গেছেন ওনাকে দেখতে, ওনার ইয়েতে। সাধারণত এটা আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমি কেন রাজনৈতিক আরেক দলের নেতার কাছে যাব দেখতে থাকে, এরকম একটা ইগো থাকে। তারেক রহমানের মধ্যে সেই ইগো নাই। এখান থেকে আমাদের বুঝতে হবে তিনি আরও কি স্তরে উঠে গেছেন, আরেকটা স্তর উপরে উঠে গেছেন। অর্থাৎ একটা তো বিনয়ের কথা বলছি, এর মধ্যে দিয়ে তার মধ্যে ইগোইজম, যেটা ইগোইস্ট লিডার না, উনি উদার এবং উনি সহযোগিতামূলক একটা নেতৃত্ব গড়ে তুলতে চান। এবং আমাদের জাতীয় সংস্কৃতিতে এটা খুব প্রয়োজন। আমাদের এমন একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এক একজন এক এক দল করবে, এক এক মত করবে, এক এক সংগঠন করবে, কিন্তু পরস্পরের মধ্যে সহানুভূতি থাকতে হবে, পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধ থাকতে হবে। এবং একজনের প্রতি একজনের সম্মানবোধ থেকে, শ্রদ্ধাবোধ থেকে সমাজে এবং রাষ্ট্রে একটা সুন্দর সুশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করবে। সেটি হলো একটা সুন্দর সাংস্কৃতিক রাজনৈতিক সংস্কৃতি। এটা আমাদের এখানে অ্যাবসেন্ট। আগে আওয়ামী শাসনের সময় সেটা আমরা দেখতে পেয়েছি, তারা আওয়ামী লীগ ছাড়া আর কিছু বোঝে না।
তারা মানে ব্যাংক লোন দিবে, একজনে 2 লক্ষ কোটি টাকা নিয়ে নেবে। একজন পাওয়ার প্ল্যান্ট নিবে, একজনে 3, 4, 5টা 10টা পাওয়ার প্ল্যান্ট নিয়ে নেবে। এটা কোনো ব্যবসা নয়, এটা হচ্ছে লুটপাট। এই লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে নিয়ে গেছে তারা বিদেশে। আজকে সেই টাকা ফেরত আনতে হবে। এই লুটপাটের সংস্কৃতি আমাদের পরিত্যাগ করতে হবে, লুটপাটের সংস্কৃতি পরিত্যাগ করতে হবে। আপনি দেখেন বিভিন্ন দেশে আমি একটু রেফার করি, ফরাসি বিপ্লবে ভলতেয়ার, রুশোর দার্শনিক চিন্তা তাদের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছে। আমাদের এখানেও তাই। এখানে এই সমাজকে বিল্ড আপ করতে হলে এমন একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার, সাংস্কৃতিক একটা জাগরণ দরকার, যে জাগরণের মধ্যে জাতি ঐক্যবদ্ধ হবে। এবং সেই জাতিকে ঐক্যবদ্ধ করে কি করব আমরা? সেই জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা কর্মবিমুখ মানুষকে কর্মমুখী করব, এবং এই কর্মের মধ্য দিয়ে আমাদের দেশ ঘুরে দাঁড়াবে। জাপানের দিকে তাকিয়ে দেখুন, জাপান একসময় সামন্তবাদী দেশ ছিল, সামন্তবাদী দেশ, তাদের কৃষি নির্ভর দেশ ছিল। সে জাপান আজকে কোথায় গেছে? তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারা এক্সপোর্ট করে, তারা এমন এমন জিনিস তৈরি করে, তারা যে গাড়ি তৈরি করে সেই গাড়ি আমাদের বাজারে সয়লাভ। তো অথচ আইকিউ লেভেল যদি আমরা টেস্ট করি, দেখা যাবে জাপানের মতোই আমাদের বাঙালিদের আইকিউ লেভেল প্রায় 19-20, তাদের 20 হলে আমাদের 19, এরকম আইকিউ লেভেল আমাদের। এবং সেই বাঙালি মানুষগুলিকে যদি আমরা শুধু একটা নেতৃত্ব ওই রকম হতো, সেই নেতৃত্বের বলিয়ান হয়ে এই মানুষগুলি কর্মমুখী হয়ে যেত এবং ইফিশিয়েন্ট হতো, তাই না? আর জার্মান দেখেন, জার্মান তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংস হয়ে গেছিল, সেই জার্মান আবার কোথায় ঘুরে দাঁড়ালো? দে হ্যাভ স্টার্টেড ফ্রম অ্যাশেস, ছাই থেকে শুরু করে আজকে এখন তারা মানে স্বর্ণে রূপান্তরিত হয়েছে। এবং জার্মানের যে কোনো প্রযুক্তি নম্বর 1 প্রযুক্তি, তাদের কলকারখানা, যে শিল্প কলকারখানা আছে, এগুলি দুনিয়ার সাথে সবচেয়ে বেস্ট তারা তৈরি করে। তো আমরা এগুলি থেকে আজকে আমাদের এখানে শিক্ষাক্ষেত্রে আপনি ফ্যামিলি কার্ড দেওয়ার সাথে সাথে, কৃষক কার্ড দেওয়ার সাথে সাথে আমাদের শিক্ষার উপরে জোর দিতে হবে, সমস্ত মানুষকে শিক্ষিত করতে হবে। আমাদের মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ যখন ক্ষমতা গ্রহণ করেন, তিনি বলছেন আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে শিক্ষিত মানুষকে শিক্ষিত করা, এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। এবং সেই মানুষকে উনি শিক্ষিত ওখানে করছেন। অনেক এগিয়ে গেছে মালয়েশিয়া, আজকে আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। আজকে আমাদের থেকে তারা ম্যান পাওয়ার নেয়, আমরা ম্যান পাওয়ার, এই যে আমাদের সাধারণ মানুষটা যাইয়া সেখানে কাজ করতেছে, এই মানুষগুলিকে আমরা এদেশে কাজে লাগাইতে পারি নাই। আমরা মিডল ইস্টে পাঠাচ্ছি, মিডল ইস্টে বিভিন্ন দেশে আমাদের প্রায় 22-23 লক্ষ শ্রমিক কাজ করছে, আমরা এই দেশে তাদেরকে কাজে লাগাইতে পারি নাই। কিন্তু আমরা যদি এখানে কাজে লাগাতে পারতাম, এখানে যদি তার ট্রেন আপ করতে পারতাম, এখানে যদি তাদেরকে শিক্ষা দিতে পারতাম, তাহলে এখানেই কাজ করতে পারতো। এবং সেই কাজ করার জন্য এখানে পরিবেশ সৃষ্টি করার জন্য আমার জাতীয় নেতৃত্ব দরকার। সেই নেতৃত্বে সরকার ওই রকম দরকার যে আমরা জাতিকে কর্মমুখী মানুষ তৈরি করব। জিয়াউর রহমান যেটা চাইছিলেন, তিনি খাল খননের মধ্য দিয়ে সেটা সৃষ্টি করতে চান, মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করেছিলেন। জিয়াউর রহমান 30 মাইল হেঁটেছে, 30 মাইল হেঁটেছে, তার সাথে সব পিছনে ছিটকে পড়ে গেছে, হেঁটে চলে গেছে এখান থেকে ওখানে, মানুষকে দেখার জন্য, মানুষকে বোঝার জন্য, খাল খননের প্রোগ্রাম করার জন্য। নিজে কোদাল দিয়ে মাটি কেটেছেন, আছে এরকম কোন নেতৃত্ব দেশে নিজে কোদাল দিয়ে মাটি কেটেছে? বরং মাটি কাটা বন্ধ করছি আমরা, খাল খনন বন্ধ করছি। আজকে তারেক রহমান সেই খাল খনন প্রোগ্রামও নিচ্ছে, এবং আমি মনে করি উনি সঠিক পথে আছেন। খাল খনন প্রোগ্রামও নিতে হবে, নিরক্ষরতা দূরীকরণের প্রোগ্রাম নিতে হবে, এবং ডিসেন্ট্রালাইজেশন, সমস্ত কিছু ওই প্রধানমন্ত্রীর অফিসে। আর কিছু চাটুকার থাকে, প্রধানমন্ত্রী অফিসকে ঘিরে কিছু চাটুকার থাকে, মোসাহেব থাকে, দালাল থাকে। এই দালালগুলি সেখানে তদবির করে নিজের ভাগ্য গড়ে, আর ওইখানে অফিসাররা কিছু ভাগ্য গড়ে। এই হলো দেশ। নো, ডিসেন্ট্রালাইজেশন, প্রতিটি কাজ ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে, এবং এখানে শুধু নিয়ন্ত্রণ রাখতে হবে, অবজারভেশন রাখতে হবে। কোথাও দুর্নীতি হলে সাথে সাথে মূলচ্ছেদ করতে হবে। আজকে আমাদের বর্তমান যে মন্ত্রী পরিষদ, আমি শুনছি, খোঁজখবর পাচ্ছি যেটা, দে আর ভেরি অ্যালার্ট,
তারা বলছে প্রধানমন্ত্রী বলেছে আমাদেরকে কোনো দুর্নীতির প্রশ্ন দেওয়া যাবে না, এবং তারা অ্যালার্ট। তারা জানে যে দুর্নীতি করলে মন্ত্রী পরিষদে থাকতে পারবে না। নতুন করে এই হয়তো প্রথম এমপি হয়েছে, বিএনপির 212 জন এমপির মধ্যে 146 জন নতুন, এই প্রথম এমপি হলো। আমি মনে করি, আমি আগের অনুষ্ঠানে আপনাদের এখানে বলে গেছিলাম, প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক প্রশিক্ষণ ইনস্টিটিউট করেছিলেন, ওই ধানমন্ডি বিএনপি অফিসের পাশেই ছিল ওটা। আমরা সেখানে ট্রেনিং দিছি, আমরা পড়াশোনা করছি, পরীক্ষা দিছি, পাশ করতে হয়েছে, আবার বলতে হয়েছে, এটার উপরে সাবজেক্টের উপরে ওয়াইজ বলতে হয়েছে আমাদেরকে। তো সেইখানে আমি বলছিলাম যে এটি ইনস্টিটিউটটা চালু করা দরকার। আবার চালু করলে হবে কি, সেখানে প্রত্যেকেই ওরিয়েন্টেশন কোর্স হবে। আজকে এমপিদের যেটা শুরু করে দিয়েছে, দেখেন শুরু করে দিয়েছে। হয়তো আপনাদের এখানে টক শো থেকে মেসেজটা তারা পিক আপ করছে, তাদের মিডিয়া সেল হইতেও পারে। তো তারা চালু করেছে, আমি খুশি হয়েছি। আমি বলছি কথা তো কাজে লেগে গেছে। এখন শুধু এমপিদের ট্রেড আপ করলে হবে না, 2 দিন 3 দিন ট্রেড আপ করলে হবে না। এই এমপিদের প্রত্যেককেই কনস্টিটিউশন প্রথম পৃষ্ঠা হইতে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রয়োজন মতো মুখস্থ করতে হবে, পড়তে হবে, জানতে হবে, প্রতিটি অনুচ্ছেদ প্রতিটি ধারা জানতে হবে, এবং নিজেরা পার্লামেন্টে বসে যাতে কথা বলতে পারে সেই রকম নিজেদেরকে তৈরি করতে হবে। পার্লামেন্টে অনেক 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 বই পুস্তক দেয়, পার্লামেন্টের লাইব্রেরি আছে, কোনো এমপি লাইব্রেরিতে যায় না, তারা সেক্রেটারিয়েট গিয়ে তদবির করে। নো, এমপিদের সেক্রেটারিয়েট যাওয়া বন্ধ করে দিতে হবে। তারা ওই লাইব্রেরিতে পড়াশোনা করবে, আইন তৈরি করবে, আইনের বিভিন্ন জিনিস সংশোধন করবে, এবং তাদের বিভিন্ন কমিটি থাকবে, সেই কমিটিতে সেগুলি আলোচনা করবে, কোথায় অন্যায় হইতেছে, কোথায় দুর্নীতি হইতেছে, সেই পার্লামেন্টারি কমিটি সেগুলি ধরে সেগুলো সংশোধন করবে। দেখবেন দেশ সোজা হয়ে যাবে। পার্লামেন্টারি কমিটির কোনো ক্ষমতা নাই, কমিটি একটা করে রাখে। নো, তাদেরকে ক্ষমতা দিতে হবে, তার দুর্নীতির শাস্তি করার জন্য ব্যবস্থা করতে হবে, প্রশাসনকে গতিশীল করার জন্য ব্যবস্থা নিতে হবে, আইনকে সংস্কার করার জন্য তাদের ব্যবস্থা নিতে হবে, এবং তাদের বই পুস্তক ওগুলো গাট্টি বেঁধে ওগুলি রুমে ফেলে রাখে, আমি দেখেছি ফেলে রাখে, তারপরে এগুলি শেড ধরে বিক্রি করে দেয়। না, ওই বই পুস্তক পড়তে হবে, নিজের নোট তৈরি করতে হবে, পরবর্তী মিটিংয়ে পার্লামেন্টে এসে কী বক্তৃতা করবে সেগুলি সেভাবে নিজের তৈরি হইতে হবে। প্রত্যেককে এইভাবে একজন মানে সাবলীল এবং জ্ঞানী লোকে রূপান্তরিত হবে। আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পার্লামেন্ট কত রিচ পার্লামেন্ট ছিল। শাহ মোহাম্মদ আজিজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, উনি যখন বক্তৃতা করতেন পার্লামেন্টে, তখন আমরা তন্ময় হয়ে শুনতাম, মাই গড কি বলে, ইংরেজিতে বক্তৃতা করতেন উনি। তো এত সুন্দর প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করে যাচ্ছে, এবং দেখা গেল ওনার বক্তৃতার শেষে আওয়ামী লীগের ওই দিনাজপুরের একজন সিরাজ ভাই ছিল, আওয়ামী লীগের এমপি, একটু ইমোশনাল মোটা করে। এই সিরাজ ভাই বক্তৃতা শেষে আসি প্রধানমন্ত্রী শাহজকে একেবারে এইভাবে উঠেইয়া মাথায় তুলে ফেলতো, কোলে করে রুমে আনতো উনি। আমি বলতে আমাদের সবারই খাওয়ান, বক্তৃতা সুন্দর হয়েছে, এই সবারই চা বিস্কিট টিস্কিট খাওয়া, এনজয়, জাস্ট একটা আনন্দ উল্লাস করা আর কি। অর্থাৎ এগুলো বলছি, তখনও শাহজুর রহমানের মতো বক্তা আজকে আছে। আমাদের সংসদকে প্রাণবন্ত করতে হবে এবং দক্ষ পার্লামেন্টারিয়ান তৈরি করতে হবে। এবং খানে সবুর, উনি তো শুধু এমপি ছিলেন, খানে সবুর সেই পাকিস্তানের আমলে সংসদ নেতা ছিলেন, তিনি এখানে শুধু এমপি ছিলেন। তো খানে সবুর যখন বক্তৃতা করতো, ইংরেজিতে বক্তৃতা করতো, অপূর্ব বক্তৃতা, কি সেই বক্তৃতা, এগুলো রেকর্ড আছে। তো যদি কেউ শুনতে চায় বাজায় শুনতে পারে, এগুলো থেকে জ্ঞান অর্জন করতে পারে। আমাদের এখানে পার্লামেন্টারিয়ান সৃষ্টি করতে হবে, এটা একদিনে সৃষ্টি হয় না। এটাকে নষ্ট করে দিয়েছে আওয়ামী শাসন, 70 বছরের দুঃশাসন, ফ্যাসিবাদী শাসন, ভোটহীন নির্বাচন, ভোটহীন পার্লামেন্ট, ভোটহীন সরকার তৈরি করে হাসিনা সব শেষ করে দিয়েছে। আর এর মূল কারণ হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারটা শেখ হাসিনার সরকার বাতিল করে দিয়েছে পার্লামেন্টের মাধ্যমে। এই ইয়েসম্যান পার্লামেন্ট তাদেরকে দিয়ে এটা বাতিল করে দিয়েছে। 14 সালে যে 153-54 জন ডিক্লেয়ার করছে, তারা কোনো ভোট হয়েছে তাদের ওখানে? ভোট ছাড়া এমপি পৃথিবীর কোন দেশে আছে, কোথায় আছে? এটা এ কলঙ্কজনক ইতিহাস, এ দুর্বিষহ ইতিহাস। এই ইতিহাস থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দিয়েছেন,
ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মুক্তি দিয়েছে, একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করে আমাদেরকে জাতিকে মুক্তি দিয়েছে। আজকে জাতি একটি নির্বাচিত পার্লামেন্ট তৈরি হয়েছে, নির্বাচিত সরকার তৈরি হয়েছে, তারা দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, জনপদের জন্য থাকবে তারা। তারেক রহমান দেখেন, ওই একটা তার টোস্টার কি মানে ব্যানার টাঙে রাখছে, বলছে এগুলো খোলো, যাইতেছে পদ দিয়া খোলো, এসব থাকবে না। অর্থাৎ এটা কি, এটা সিম্বলিক জিনিস। কোনো এখন আর আমার তো ছবি প্রচারের দরকার নাই, এখন দরকার কাজের। মানুষ তো ভোট দিয়ে দিছে আমাকে। কালকে দেখলাম যে আমাদের ওই উত্তরের প্রশাসক, সেও তার ব্যানার উল্টায় ছিঁড়ে ফেলে দিছে, বলছে প্রধানমন্ত্রী যেখানে ব্যানার টাঙাইতে না করছে সেখানে তোমরা এখানে দাঁড়ায় ছিঁড়ে ফেলেছে। এইসব দরকার নেই। বড় বড় মূর্তি বানাইছেন শেখ হাসিনা, আছে মূর্তিগুলি হাজার হাজার কোটি টাকা খরচ করে, এগুলা করার দরকার ছিল? এগুলি না করে যদি আপনি মানুষের কল্যাণে, মানুষের শিক্ষার জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য কাজ করতেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আরও সুন্দর হতো। এদেশের মহান স্বাধীনতা যুদ্ধ, সেটাকে আমরা ভুলতে পারবো না। এদেশের স্বাধীনতাকে আমরা ভুলতে পারবো না, ৭১কে আমরা ভুলতে পারবো না। এই যে মার্চ মাস এখন চলছে, এই মার্চ মাসে এই স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। ২৫শে মার্চ ফাইনালি পাকিস্তানের বিরুদ্ধে আমরা মানে আমাদের শুরু হয়ে গেল সংগ্রাম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিল। সেই ঘোষণা নিয়ে আওয়ামী লীগ, শেখ হাসিনা বিতর্ক সৃষ্টি করেছে। কেন? ইতিহাসকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, ইতিহাসকে তো আপনি মুছে ফেলতে পারবেন না। যার যেটা অবদান সেটা আপনাকে স্বীকৃতি দিতে হবে, ইতিহাসে সেটা লেখা থাকবে। অসুবিধাটি কি অসুবিধা? এত সংকীর্ণ কেন? সংকীর্ণ হয়ে জাতীয় রাজনীতি হয় না, মনকে উদার করতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিজবুল বাহারে আমাদেরকে নিয়ে গেছে, আমার কাঁধে এক হাত, আর একজন ছাত্রনেতা তার কাঁধে এক হাত বলছে দেখো কি দেখছো স্যার? কি সমুদ্রের পানি দেখছি। সমুদ্রের পানি দেখছো? সমুদ্রের বিশালতা দেখো নাই? জিয়াউর রহমান প্রশ্ন করে, সমুদ্রের বিশালতা দেখো নাই? তোমাদেরকে সমুদ্রের বিশালতা দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। মনকে বড় করো, দেশের কাজ করো, দেশের জন্য, মানুষের জন্য কাজ করো। আমি থাকবো না, আমি চলে যাব, কিন্তু তোমরা থাকবে, তোমরা বয়স কম, তোমরা দেশের কাজ করো। তো এই যে আহ্বান, এই যে ওনার কথোপকথন, সেই নেতা কোথায় পাবো আমরা খুঁজতে আমরা তারেক রহমানকে পেয়েছি। আমরা তাকে আর ছাড়বো না, তাকে নিয়ে এই জাতি এগিয়ে যাবে, বীর দর্পে এগিয়ে যাবে। এবং তারেক রহমান কোনো চাটুকার মহাসাহেবদেরকে জায়গা দিবে না, এটা আমার বিশ্বাস। তাকে খুঁজে বের করতে হবে, ইকোনমিস্টদেরকে বের করতে হবে, পররাষ্ট্রনীতির এক্সপার্টদেরকে বের করতে হবে। তারপরে আমাদের কৃষি সেক্টর, শ্রমিক সেক্টর, কৃষি উৎপাদন। আজকে আমাদের জিয়াউর রহমান এসে বলল দ্বিগুণ করতে হবে খাদ্য উৎপাদন। অনেকে তখন হেলামেলা করছিল এবং আমাদেরকে নানান রকম তিরস্কার করছিল। দ্বিগুণ উৎপাদন করেছিলেন তিনি এবং এক্সপোর্ট করেছিলেন। আজকে খাদ্য যেখানে আছে, এই খাদ্য আমরা এখান থেকে আবার দ্বিগুণ করতে পারি। জাপানিজরা আমাদেরকে সে পরামর্শ দিয়েছে, জাইকা আমাদেরকে পরামর্শ দিয়েছে, আমরা সেটা এক্সিকিউট করছি না। করতে হবে, কাজ করতে হবে। কৃষিক্ষেত্রে আমাদের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, মৎস্য সেক্টরে উৎপাদন করতে হবে, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে। আজকে সাধারণ মানুষ হসপিটালে যায়, চিকিৎসা তারা, স্বাস্থ্যমন্ত্রীর কথা বেরিয়ে আসছে, চিকিৎসা তারা পাচ্ছে না, তিনি নিজেও পান নাই। তো কাজেই এখন প্রতিটা ডাক্তারকে ওইসব পার্সোনাল প্র্যাকটিস ব্যবস্থা জোরদার করতে হবে, বাদ দিতে হবে, দিয়া হসপিটালের কাজ করতে হবে। এবং হসপিটালগুলোতে আপনার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখানে কৃষক কার্ড দিচ্ছেন, শ্রমিক কার্ড দিচ্ছেন, পাশাপাশি স্বাস্থ্য কার্ডও দিতে হবে। ওকে, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। কাশিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।